আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা তোমাদের যে অবস্থানে আছো সবাই ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। তোমাদের এই করোনাকালীন এই সময়ে তোমরা সবসময় নিজেদেরকে সেফ রাখবে, নিজেদের পরিবারকে সেফ রাখবে, তোমাদের যারা প্রতিবেশী সবাই সেফ রাখার চেষ্টা করবে। আমরা একটা ক্লান্তিকাল পার করছি, এই সময়ে আমাদের প্রত্যেকের উচিত যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলোকে যথাযথভাবে অনুসরণ করা, এবং নিজে তো অনুসরণ করবই এবং আমার পরিবারের সবাইকেও এই স্বাস্থ্যবিধি, বিশেষ করে যখন আমরা আমাদের বাইরে যাব তখন আমরা মাস্ক পরবো, অহেতুক বাইরে কোনো কাজ ছাড়া বাইরে বের না হওয়া, তারপর আমাদের বাসায় কোনো হাত ধোয়া, এই যে বিষয়গুলো এগুলো প্রত্যেকে আমরা ইনশিওর করব। তাহলেই আমরা আমাদের এই যে পৃথিবীব্যাপী যে এখন যে করোনার যে মহামারীর যে ভয়াবহ অবস্থা বিরাজ করছে, আমরা এখান থেকে পরিত্রাণ পাবো, আবার আমরা সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। তো তোমাদের আবারও তোমাদের সবারই সুস্থতা এবং সুন্দর প্রতিটি দিন যাক, এই কামনা করে আমি ক্লাস শুরু করছি। তোমাদের আমরা এই যে কোভিড-19 এই পরিস্থিতিতে 2021 সালের তোমরা হলো এইচএসসি পরীক্ষার্থী। তো তোমাদের এখনো পরীক্ষার আমরা কোনো রুটিন এখনো দিতে পারি নাই, বা তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের বিষয়টাও এখনো একবার ঘোষণা হয়ে আবার স্থগিত হয়ে গেছে। তো যা হোক, এই বিষয়গুলো আবার হয়তো তোমরা কিভাবে পরীক্ষা দিবে, কিভাবে তোমাদের পরীক্ষা হবে, কোন পদ্ধতিতে হবে, এগুলো স্পষ্ট হবে। তো একটা বিষয় সেটা হলো তোমাদেরকে অবশ্যই পড়াশোনার যে বিষয়টা সেটাকে ইনশিওর করতে হবে, অর্থাৎ প্রত্যেকের যে তোমাদের পড়াশোনায় তোমরা রুটিন মাফিক প্রতিটি দিন তোমাদের যেন তোমরা যেন পড়াশোনার ভিতরে থাকতে পারো, সেই বিষয়টা তোমরা নিজেরা ইনশিওর করবে। তাহলেই যেই পদ্ধতিতে পরীক্ষা হোক, তোমাদের অবশ্যই তোমরা ভালো করবে, এটাই আমার আশা এবং বিশ্বাস। তো আমরা এই পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস, সেই সিলেবাসে আমি তোমাদের যুক্তিবিদ্যা, বিশেষ করে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র 122 নম্বর কোড, তো এই লজিক সেকেন্ড পার্ট আমি পড়াচ্ছি ফার্স্ট চ্যাপ্টার লজিক্যাল ডেফিনেশন। তো এই লজিক্যাল ডেফিনেশন অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা, এই অধ্যায়ে আমি বেশ কিছু ক্লাস নিয়েছি। তোমাদের এখন আমি কিছু কোশ্চেন সলভ করার চেষ্টা করছি। তো আজকে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট এর কোশ্চেন আমি সলভ করব। সেই কোশ্চেনটা একটু দেখো। কোশ্চেনটা হলো, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী বা জীব। এখন এই প্রশ্নটা তোমার এটারই আমরা যদি এর ব্যতিক্রম হলে, প্রশ্নটাই লিখলাম, এর ব্যতিক্রম হলে সংজ্ঞার যে ভ্রান্তি দেখা দেয়, সংজ্ঞার যে ভ্রান্তি দেখা দেয় তা আলোচনা করব। এই কোশ্চেনটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট। তো আমি এটা আজকে তোমাদের এই কোশ্চেনটা আমি সলভ করব। ইতিমধ্যে আমি তোমাদের যে ক্লাসগুলো নিয়েছি সেখানে এই কোশ্চেনগুলো একটু সেখানেও আসছে, সেখানেও এটা আলোচনার মধ্যে এই প্রশ্নটা, বিশেষ করে কোটেশনের মধ্যে, যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি
এখানে এখানে একটা শব্দ অ্যাড করে দিই, বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণ। তো এই কোশ্চেনটা আমরা বলছি যে এর আগেও আমরা এটার উপরে অনেকগুলো মানে অনেক তোমাদের যে ফ্যালাসিগুলো সেখানে আমরা এই কোশ্চেনটা সলভ করছি। তো আমি আজকে শুধু এই প্রশ্নটা উপর ভিত্তি করে আমি আজকের ক্লাসটা নিব। শুধু এই কোশ্চেনটার জন্য একটা অ্যাসাইনমেন্ট তোমরা তৈরি করতে পারো এবং এই কোশ্চেনটা যেন তোমাদের জানার মধ্যে আসে। তো আমরা যুক্তিবিদ্যার তোমাদের আমরা জানি যে যুক্তিবিদ্যার এই সংজ্ঞার যে বিষয়টা সেটাকে আমরা বলছি যে একটি পদের সম্পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে বিবৃত করার নামটাই হলো সংজ্ঞা। তো এই যে এই সংজ্ঞার উদ্দেশ্য হলো কি? সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে স্পষ্ট করা এবং এটাকে সুনির্দিষ্টভাবে, এটাকে সহজ সরল এবং সুন্দরভাবে এই বিষয়গুলো যেটা অস্পষ্ট সেই বিষয়কে সুস্পষ্ট করা এবং সহজবোধ্য করা। সুতরাং এই উদ্দেশ্যকে সামনে রেখেই যুক্তিবিদ্যার এই তোমার হলো এই সংজ্ঞার কিছু নিয়মাবলী মানে তোমার হলো সংযোজন করা হয়, যে এই নিয়মগুলো সংজ্ঞা অনুসরণ করলে এই সংজ্ঞাটা কি হবে? যথার্থ হবে। এবং সুতরাং এই নিয়ম অনুসরণ করার মানে যদি না করা হয়, যে নিয়মগুলো সংজ্ঞা দেওয়া হয় সেগুলো যদি অনুসরণ করা না হয় তাহলে কি হবে? সংজ্ঞা তখন ত্রুটি যুক্ত হবে। এবং এই সুতরাং সেই কিভাবে এই সংজ্ঞার ত্রুটি দূর করা যায়? সাধারণত যে একটা সংজ্ঞায় তোমার হলো যুক্তিসঙ্গত আলোচনা এবং বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এই তোমার হলো আমরা যে সংজ্ঞাগুলো ব্যবহার করি সেখানে এটা একটা অপরিহার্য ভূমিকা পালন করে। আর এইসব নিয়ম যদি যদি কোনো কারণে যদি অগ্রাহ্য করা হয় এবং পালন না করা হয় তখন সেখানে সংজ্ঞা কি হবে? ত্রুটিপূর্ণ হবে। এই সংজ্ঞা প্রণয়নের সময় তাহলে আমাদের কি হবে? তখন আমরা সংজ্ঞা যেন যথার্থ হয় এবং সংজ্ঞা যেন ত্রুটিপূর্ণ না হয়। সুতরাং এই শুদ্ধ যুক্তি এবং নির্ভুল চিন্তাধারার জন্য কি হয়? এই সংজ্ঞা তখন আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং সংজ্ঞার এই যে ত্রুটি, এটা থেকে দূর করার জন্য একটা সহজ পদ্ধতি আছে, আমি তোমাদের আগেও ক্লাসে বলছি। সেই সহজ পদ্ধতিটা কি? সেই সহজ পদ্ধতিটা হলো যে যখন আমরা সংজ্ঞা প্রদান করব সেই সংজ্ঞা প্রদানের সময় পদের আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ, দুইটা বিষয় কিন্তু, একটা হলো আসন্নতম জাতি এবং আরেকটা হলো বিভেদক লক্ষণকে উল্লেখ করতে হবে। যেমন আমরা এখানে লিখছি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। এখন এবার এই ক্ষেত্রে আমরা কি করব? এখানে মানুষ যে শব্দটা আমরা এখানে নিছি বা যে পদ, এই মানুষ পদটি সম্পূর্ণ যথার্থকে এখানে কি করছে? সুস্পষ্টভাবে এখানে ব্যক্ত করা হয়েছে। ঠিক আছে? এইখানে এবং এখানে মানুষ পদের আসন্নতম জাতি হচ্ছে কি? প্রাণী। মানুষ পদের আসন্নতম জাতি হচ্ছে কি? প্রাণী। এবং বিভেদক লক্ষণ হচ্ছে কি? এই যে আমরা বলছি বুদ্ধিবৃত্তি সম্পন্ন। তাহলে আমাদের সংজ্ঞায় দুটি বিষয় থাকবে। একটা সংজ্ঞাকে তোমার হলো সঠিকভাবে প্রদান করার জন্য দুটি বিষয়, একটা হলো আসন্নতম জাতি আর আরেকটা হলো বিভেদক লক্ষণ। তাহলে আমরা এখানে আমরা বলছি কি যে মানুষ পদটি হলো এখানে এই একটা সম্পূর্ণ যথার্থ কি করছে? সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। এবং মানুষ পদের আসন্নতম জাতি হলো কি? যে প্রাণী, যে এই প্রাণী এখানে মানুষ পদের আসন্নতম জাতি। আর বিভেদক লক্ষণ হচ্ছে কি? এই যে বুদ্ধিবৃত্তি। তাহলে আমরা এই দুটো বিষয় আমরা জানলাম। এই দুটো বিষয় যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা মানে আমরা যে আমাদের যে একটা সংজ্ঞা যথার্থ হয়েছে সেই বিষয়টা আমরা বুঝবো। তো এখন কোনো কারণে যেখানে যেটা বলছে যদি এর ব্যতিক্রম হলে সংজ্ঞায় যে ভ্রান্তি দেখা দেয় তা আলোচনা করো। এখন এর যদি ব্যতিক্রম হয় তাহলে আমরা সেখানে কি কি ভ্রান্তি দেখা দিবে সেই বিষয়টা আমরা এখন আলোচনা করব। প্রথমত সংজ্ঞার আমরা 5টি সংজ্ঞার নিয়ম আমরা আলোচনা করছি। আমরা এই যে ক্ষেত্রে আমরা
এই যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এই বিষয়টাকে ব্যাখ্যা করতে গিয়ে যেখানে যে যে ত্রুটিগুলো আমরা পাবো, যে যে নিয়মগুলো পাবো, সেই নিয়মের আলোকে আমরা এই কোশ্চেনটাকে আমি সাজানোর চেষ্টা করছি। যেমন আমাদের প্রথমে আমাদের যে ত্রুটি দেখা দিবে, সেই ত্রুটিটা হলো কি, সংজ্ঞার প্রথম নিয়ম যদি লঙ্ঘন করা হয়। প্রথম নিয়মটা কি? সংজ্ঞার প্রথম নিয়মটা হলো, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে, এবং সেটা যথার্থের চেয়ে কমও হবে না, বেশিও হবে না। এটা হলো সংজ্ঞার প্রথম নিয়ম, এবং আমি জানি তোমরা এই নিয়মটা জানো। সুতরাং যদি কোনো কারণে যদি এই নিয়ম লঙ্ঘন করা হয়, আবারও বলছি নিয়মটা কি, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে, সেটা যথার্থের চেয়ে কমও হবে না, আবার যথার্থের চেয়ে বেশিও হবে না। এটা হলো সংজ্ঞার প্রথম নিয়ম। এই নিয়ম অমান্য করলে সংজ্ঞায় কি হবে, সংজ্ঞায় যে ত্রুটি দেখা দিবে, সেখানে একটা ত্রুটি হলো, সেই ত্রুটিটার নাম হলো বাহুল্য সংজ্ঞা। দেখো আমরা যদি এই নিয়মের, তাহলে প্রথমে যে ত্রুটি দেখা দিবে এই নিয়মের যদি ব্যতিক্রম হয়, প্রথম যে মানে সংজ্ঞার প্রথম নিয়ম, সেখানে একটা ত্রুটি, সেটাকে আমরা বলবো কি, বাহুল্য সংজ্ঞা। বাহুল্য সংজ্ঞা, বাহুল্য সংজ্ঞাটা যেমন আমি যদি বলি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি, এখানে লেখা আছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী বা জীব, যে প্রাণী আর জীব একই শব্দ আসে। এখন আমি যদি এই জায়গায় যদি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এখানে বুদ্ধিবৃত্তি শব্দের সাথে যদি আমি আরেকটা অ্যাডজেক্টিভ, আরেকটা শব্দ এখানে আমি যদি যোগ করি, যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, বুদ্ধিবৃত্তি সম্পন্ন তোমার হলো প্রাণী, এখানে এই শব্দটার সাথে আমরা এখানে আরেকটা জিনিস যদি যদি যুক্ত হয়, যে মানুষ হলো তোমার হলো যে বিচার শক্তি সম্পন্ন বা বুদ্ধিবৃত্তি সম্পন্ন, কি, যে বুদ্ধিবৃত্তি ও বিচার 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 শক্তি সম্পন্ন। তাহলে আমরা এখানে এই শব্দটা না দিয়ে দুইটা শব্দ, এখানে আরেকটা অ্যাডজেক্টিভ, আরেকটা শব্দ এখানে যোগ হলো, যে বুদ্ধিবৃত্তি ও বিচার বিচার শক্তি, বিচার শক্তি সম্পন্ন প্রাণী। এখন এটা এই জায়গায় আমরা কি করলাম, যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি ও বিচার শক্তি সম্পন্ন প্রাণী, এই যে বিচার শক্তি সম্পন্ন, এইটুকু আমরা অহেতুক মানে অতিরিক্ত আমরা এখানে যোগ করলাম। সুতরাং এখানে আমাদের এই সংজ্ঞায় যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি বিচার শক্তি, বুদ্ধিবৃত্তি ও বিচার শক্তি সম্পন্ন একটি জীব, এই সংজ্ঞায় মানুষ পদের প্রকৃত যথার্থ থেকে অতিরিক্ত আরেকটা গুণ এখানে উল্লেখ করা হয়েছে, সেটা হলো কি, বিচার শক্তি। এই গুণটি মানুষ পদের একটা হলো উপলক্ষণ। এই এখন আমরা তোমাদের, তোমরা জানো যে মানে উপলক্ষণ হলো কি, যে গুণ যথার্থের অংশ নয় কিন্তু যথার্থ থেকে সেটা কি হয়, এটা যথার্থ থেকে নিঃসৃত হয়, তাকে বলা হয় হলো উপলক্ষণ। সুতরাং এখানে এই এই যে বিচার শক্তি, এটা যথার্থের অংশ নয় কিন্তু যথার্থ থেকে কি হয়ে গেছে এটা, কারণ যার বুদ্ধি আছে তার বিচার শক্তি তার আছে, এটা আমরা জানি। সুতরাং এখানে আমার যদি এই বুদ্ধিবৃত্তি শব্দটাই যদি থাকতো, তাহলে আর এই বিচার শক্তির শব্দ এখানে আর প্রয়োজন হয় না। সুতরাং এখানে বিচার শক্তি হলো এই মানুষ পদের একটা উপলক্ষণ। সুতরাং এই বিচার বিচার শক্তি যে গুণটি, এটা মানুষ পদের যথার্থ নয় কিন্তু যথার্থ থেকে এটা কি হয়ে গেছে, অনিবার্যভাবে এটা নিঃসৃত হয়েছে। সুতরাং এই এই গুণটি হলো তোমার হলো, এটা আসলে আমাদের এই গুণের এখানে উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। সুতরাং যদি এইভাবে যদি এই গুণটা যদি এখানে সংযোজন করা হয়, তাহলে যে অনুপপত্তি সংগঠিত হবে তাকে বলা হয় হলো বাহুল্য সংজ্ঞা জনিত অনুপপত্তি। তাহলে তোমরা এই জিনিসটা আমার মনে হয় তোমরা ক্লিয়ার হয়েছো, যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এর ব্যতিক্রম হলে যে ভ্রান্তি দেখা দিবে তা আলোচনা করো। তাহলে এই আলোচনায় আমরা প্রথম যে ভ্রান্তি দেখা দিচ্ছে সেটা হলো যে আমাদের প্রথম নিয়মের লঙ্ঘন
এখানে লঙ্ঘন হয়েছে, সেই নিয়মে লঙ্ঘন হলে যে যে সেই প্রথম নিয়মে বলা হয়েছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে, যথার্থের চেয়ে কমও হবে না বেশি হবে না। যদি সেটা যথার্থের চেয়ে যদি বেশি হয়, যেমন এখানে বিচার শক্তি বেশি, তাহলে এখানে এটা বাহুল্য, অতিরিক্ত, বাহুল্য শব্দের হলো অতিরিক্ত, সুতরাং এখানে এই অতিরিক্ত সংযোজন করার কারণে এখানে যে অনুপপত্তি সংগঠিত হয়েছে বা যে ভ্রান্তি এখানে সংগঠিত হয়েছে সেটাকেই বলা হয় হলো বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। তো ঠিক আছে, দ্বিতীয় যে বিষয়টা তোমার আমাদের এই মানে এই তোমার এই এখানে যে ভ্রান্তি মানে দেখা দিবে সেটা হলো যে আমরা আরেকটা হলো সেটাকে নাম হলো আপতিক বা অবান্তর সংজ্ঞা জনিত অনুপপত্তি। ঠিক আছে, আপতিক বা অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি এটা একটা ত্রুটি। সেটাকেও এখানে সেটাকেও বলা হয়েছে কি যে সংজ্ঞার যদি প্রথম নিয়ম অমান্য করলে এই এরূপ সংজ্ঞা কি হবে, উদ্ভব ঘটবে। সেখানে সংজ্ঞা আমরা প্রথম নিয়মে জানি যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ যথার্থকে উল্লেখ করতে হবে, এর চেয়ে বেশিও নয় কমও নয়। সংজ্ঞার এই নিয়মটি যদি অমান্য করে তাহলে যদি একটি সংজ্ঞা পদের যথার্থ থেকে একটু বেশি উল্লেখ করি এবং এই অতিরিক্ত গুণটি যদি পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, এর আগে আমার রয়েছে উপলক্ষণ, আর এবার হলো কি সেটা যদি পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে এবং এরূপ সংজ্ঞাকে আপতিক বা অবান্তর সংজ্ঞা জনিত অনুপপত্তি বলা হয়। আপতিক বা সরি আপতিক বা অবান্তর সংজ্ঞা, আপতিক বা অবান্তর সংজ্ঞা জনিত অনুপপত্তি। এখানে অবান্তর সংজ্ঞা জনিত অনুপপত্তি। তো এই আপতিক বা অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি আমরা এখানে এটা কিন্তু বলছি যে এটা যদি কি বলছি যে মানে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তাহলে এখানে ত্রুটি দেখা দেবে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই যে মানুষ হয় তোমার হলো তোমার যে আমরা যে এর আগে উদাহরণ দিয়েছি মানুষ হয় বুদ্ধিবৃত্তি, একই শব্দটা এখানে আনলাম, বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ প্রাণী। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই তোমার হলো এই যে দ্বিপদ যে শব্দটা এইখানে এই দ্বিপদ গুণটি মানুষ পদের একটা যথার্থ নয়, আবার যথার্থ থেকে এটা নিঃসৃত হয় না। ঠিক আছে, এটা যথার্থ না আবার যথার্থ থেকে এটা এই দ্বিপদটা যথার্থ থেকে নিঃসৃত হয় না। যেমন এর আগে কিন্তু আমরা ইয়াতে উদাহরণে দেখাইছিলাম সেটা কিন্তু যথার্থের অংশ নয় কিন্তু যথার্থ থেকে সেটা উৎপন্ন হয়েছে যে বিচার শক্তি যে গুণটা, কিন্তু এখানে দ্বিপদ শব্দটা এটা যথার্থের কোনো অংশ নয় আবার যথার্থ থেকে এটা উৎপন্ন হয় নাই বা যথার্থ থেকে এটা আসেও নাই। ঠিক আছে, তাহলে এখানে এই গুণটি হলো মানুষ পদের একটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। সুতরাং এই সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ এবং এই একটা আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি এখানে সংগঠিত হয়েছে। তাহলে আমরা এই সংজ্ঞার এখানে আমরা এই দ্বিতীয় এখানে আবার বললাম যে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ প্রাণী, এর ব্যতিক্রম হলে সংজ্ঞার যে ভ্রান্তি দেখা দিবে সেখানে এটা আমরা আবার এটাকে প্রুফ করে দেখালাম যে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ দ্বিপদ প্রাণী। এখানে বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ প্রাণীর পরে শুধু দ্বিপদ শব্দটা এখানে অন্তর্ভুক্ত হয়েছে। এই দ্বিপদটাই হলো অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এই
এখানে এই কারণে যে অনুপপত্তি সংগঠিত হয়েছে সেটাকে আমরা নাম দিয়েছি আপতিক বা অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে এটা একটা যে ভ্রান্তি, এই বিষয়টাও আমরা এইটার মাধ্যমে আমরা এটাকেও প্রুফ করে দেখালাম। এটা আমাদের দ্বিতীয় তোমার হলো প্রুফ বা প্রমাণ। আরেকটা হলো তোমার এটাকে বলা হয় হলো যে অব্যাপক সংজ্ঞা জনিত অনুপপত্তি। অব্যাপক ব্যাপক অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আচ্ছা, তাহলে এখানে আমাদের আবারও আমরা সংজ্ঞার যে প্রথম নিয়মটা সেটাকে যদি মানে অগ্রাহ্য করা হয়, অর্থাৎ যে কোনো পদের সংজ্ঞা দেওয়ার সময় কি করতে হবে, পদের সম্পূর্ণ যথার্থকে উল্লেখ করতে হবে। সেখানে যথার্থের চেয়ে কম বা বেশি উল্লেখ করা যাবে না। যদি কম বা বেশি উল্লেখ করা হয় তাহলে যে অনুপপত্তি সংগঠিত হয়, এখানে প্রথম নিয়মটা অগ্রাহ্য করলে যদি কোনো পদের সংজ্ঞায় পদের তোমার হলো যথার্থ থেকে বেশি কোনো গুণ উল্লেখ করি, ওখানে আমরা বলছি কম হইতে পারবে না, বেশি হইতে পারবে না। যদি আমরা বেশি গুণের যদি উল্লেখ করি এবং এই অতিরিক্ত গুণটি যদি তোমার হলো পদের যদি বিচ্ছেদ্য, আমরা এর আগে বলছি অবিচ্ছেদ্য, এখানে হলো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে এই সংজ্ঞাটিকে ত্রুটিপূর্ণ বা অব্যাপক সংজ্ঞা বলা হয়। এবং যেমন আমরা উদাহরণ দিতে পারি যে তোমার সেই একই উদাহরণ যে মানুষ হচ্ছে মানুষ হয় তোমার হলো ওই যে আমার এখানে যে শব্দটা আছে বুদ্ধি বৃত্তি, মানুষ হলো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য প্রাণী। তাহলে আমার এইখানে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এই জায়গায় আমি শুধু দিলাম মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য প্রাণী, শুধু এই সভ্য শব্দটা এখানে যোগ করলাম আর কি, এই সভ্য শব্দটা এখানে যোগ করলাম, এই যে এখানে সভ্য প্রাণী। তাহলে এখানে আমার কি এগুলো, এখানে আমার এই যে এখানে যে মানুষ শব্দটার এখানে সভ্য গুণটি মানুষ পদের একটা বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, এটা যথার্থ নয়। আমাদের কিন্তু বলছি যে এটা যথার্থের চেয়ে কমও হবে না, বেশিও হবে না। যেহেতু এটা যথার্থই না, এই সভ্য শব্দটা এখানে এটা কোনো যথার্থই না, কাজেই সংজ্ঞাটি এটাকে আমরা বলি হলো অব্যাপক। এবং এর কারণে যে অনুপপত্তি সংগঠিত হয়েছে বা যে ভ্রান্তি এখানে সংগঠিত হয়েছে তাকে বলা হয় হলো অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে এখানে আমরা এটা আমাদের স্পষ্ট হয়ে গেল যে তোমার হলো যে যদি পদের যদি প্রথম নিয়ম লঙ্ঘন করা হয় এবং সেখানে যদি কোনো সংজ্ঞায় পদের মানে যথার্থ থেকে বেশি কোনো গুণের উল্লেখ করি, এখানে আমার কিন্তু বুদ্ধিবৃত্তি সম্পন্ন এই পর্যন্তই কিন্তু মানুষের পুরো যথার্থ এর মধ্যেই কিন্তু এই হয়ে যায়, এই যথার্থ এই বুদ্ধিবৃত্তি সম্পন্ন বললেই কমপ্লিট। কিন্তু এখানে যথার্থের চেয়ে অতিরিক্ত সভ্য এই শব্দটা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ যার বুদ্ধি আছে সে এমনি সভ্য। সুতরাং এটা এই সভ্যটা এটা এই মানুষ পদের এটা যথার্থ থেকে আসে নাই, এটাকে বলা হয়, এটা কি হয়েছে, এটা হলো তোমার হলো এটা হলো অব্যাপক। ঠিক আছে, এটাকে একটা এখানে এটাকে আমরা বলছি যে এটা এই গুণটি যদি এটা পদের হলো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, এটা যথার্থের কোনো অংশ না এবং এটা যথার্থের থেকে উদ্ভূত হয় নাই। সুতরাং এই সংজ্ঞাটি এই জন্য অব্যাপক এবং এর কারণে যে অনুপপত্তি সংগঠিত হয়েছে তাকে বলা হয় হলো তোমার হলো অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। সুতরাং এটাই হলো এইটা একটা ভ্রান্তি। তাহলে আমরা তিনটা ভ্রান্তি আমরা এই পর্যন্ত আমরা প্রমাণ করলাম। এরপরে আমরা এই যে মানুষ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এটার আমরা আরেকটা
মানে ত্রুটি, সেইখানেও আমরা দেখি যে ত্রুটিটার নাম হলো, ত্রুটিটার নাম আমি একটু লিখি, ত্রুটিটার নাম হলো অতি ব্যাপক সংজ্ঞা। অতি ব্যাপক সংজ্ঞাজনিত ভ্রান্তি বা অনুপপত্তি। ঠিক আছে, তোমরা যখন অ্যাসাইনমেন্টে যেহেতু ভ্রান্তি শব্দটা এখানে উল্লেখ আছে, সেখানে তুমি অনুপপত্তির পরিবর্তে ভ্রান্তি শব্দটাও লিখতে পারবা। আবার যদি অনুপপত্তিও লেখো, যেহেতু আমরা বইয়ে বা আমাদের পাঠ্য ইয়ার মধ্যে আমরা অনুপপত্তি শব্দটা, ফ্যালাসি শব্দটা আমরা ব্যবহার করি, সুতরাং এখানে ফ্যালাসি আর ভ্রান্তি আর অনুপপত্তি একই। তো তুমি এখানে আমি অব্যাপক সংজ্ঞাজনিত ভ্রান্তি, আমরা এই শব্দটা এখানে ব্যবহার করলাম। তো এখন এটা হলো সংজ্ঞার তৃতীয় নিয়ম। ঠিক আছে, সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে এরূপ একটা অনুপপত্তি সৃষ্টি হয়। সংজ্ঞার তৃতীয় নিয়মে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা তার প্রতিশব্দ সংজ্ঞায় ব্যবহার করা চলবে না। অর্থাৎ একটা শব্দের সেখানে কোনো অতিরিক্ত কোনো প্রতিশব্দ বা সমার্থক শব্দ সেখানে ব্যবহার করা যাবে না। সুতরাং এটা হলো সংজ্ঞার তৃতীয় নিয়ম, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা তার প্রতিশব্দ সংজ্ঞায় ব্যবহার করা যাবে না। যদি সংজ্ঞায় এই নিয়মটি অমান্য করে আমরা যদি কোনো পদের সংজ্ঞা নির্ণয় করতে গিয়ে একই কথার পুনরুক্তি করি, তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে বা ভ্রান্তি হবে, এবং এরূপ ক্ষেত্রে যে অনুপপত্তি সংঘটিত হয় এই তোমার তাকে আমরা কিন্তু এখানে আমরা এটাকে বলছি হলো যে অতি ব্যাপক সংজ্ঞাজনিত। এটা আসলে তৃতীয় নিয়ম না, এটা হলো সংজ্ঞার প্রথম নিয়ম। আমি আবারও বলতেছি যে এটা অতি ব্যাপক সংজ্ঞাজনিত যে ভ্রান্তি, সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করলে এই অনুপপত্তি সংঘটিত হয়। প্রথম নিয়মটি হলো যে পদের সংজ্ঞা দিতে হবে তার পূর্ণ যথার্থকে উল্লেখ করতে হবে, এর চেয়ে বেশিও নয় কমও নয়। এখন সংজ্ঞার এই নিয়মটি অমান্য করে আমরা যদি কোনো সংজ্ঞার পদের যথার্থ থেকে, এর আগে আমরা কিন্তু অব্যাপক সংজ্ঞা বলছি অতিরিক্ত গুণের, আর এখানে অতি ব্যাপক যে সংজ্ঞা সেখানে হলো কম গুণের যদি উল্লেখ করি, তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে এবং এরূপ সংজ্ঞাকে অতি ব্যাপক সংজ্ঞা বলা হয়। এখানে যেমন আমরা যদি বলি যে মানুষ হয়, আমরা বলছি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এটা হলো আমাদের আলোচনার বিষয়। সুতরাং আমরা এটাকে আমরা লিখি যে মানুষ হয়, মানুষ হয় একটি প্রাণী। ঠিক আছে, আমরা যদি বলি যে মানুষ হয় একটি প্রাণী, এখন এই সংজ্ঞাটিতে মানুষের সম্পূর্ণ যথার্থকে প্রকাশ করা হয় নাই। কারণ কি? কারণ যখনই মানুষকে আমরা প্রাণীর ভিতরে নিয়ে যাব, তখন এখানে প্রাণীর ভিতরে মানুষ ছাড়াও আরো আনুষঙ্গিক আরো অন্যান্য জীব, কুকুর, বিড়াল সব এখানে চলে আসে। সুতরাং এখানে আমরা দেখছি কি, এখানে পদের যেটা আমরা বলছি পদের ব্যক্তার্থ আর যথার্থের যে বিষয়টা, সেখানে ব্যক্তার্থ এখানে বেড়ে যায়, কিন্তু সেখানে কি থাকে না, মানুষের ভিতরে যে আমরা দুটি গুণের আমরা উল্লেখ পাই, একটা হলো জৈববৃত্তি, এটা সবার ভিতরে আছে, কিন্তু মানুষের ভিতরে আলাদাভাবে যেটা আছে সেটাকে আমরা বলি বুদ্ধিবৃত্তি। যখন আমি শুধু প্রাণী বলবো, তখন সেখানে আলাদাভাবে মানুষকে এই প্রাণী শব্দটা এখানে আর তখন ব্যবহার করা যায় না। সুতরাং অপরাপর জীবের সাথে মানুষের পার্থক্য নির্দেশক কোনো গুণই তখন সংজ্ঞায় আর থাকে না, ফলে মানুষের সাথে বিড়াল, কুকুরের আর কোনো পার্থক্য থাকে না। সুতরাং এই সংজ্ঞাটি হবে কি, অতি ব্যাপক। কারণ এখানে জীব বলে মানুষ সহ আরো অন্যান্য সমস্ত প্রাণী, কুকুর, বিড়াল টেড়াল সবকে এর ভিতরে অন্তর্ভুক্ত করেছে। সেখানে তখন আর বুদ্ধিবৃত্তি এই শব্দটা তখন আর আলাদাভাবে এখানে বসানোর কোনো স্কোপ থাকে না, বা বুদ্ধিবৃত্তি তখন আর খুঁজে পাওয়া যায় না। কারণ এই সংজ্ঞাটি শুধু মানুষের বেলায় নয়, অপরাপর জীবজন্তুর বেলায়ও এটা কি প্রযোজ্য। সুতরাং এখানে যে অনুপপত্তি সংঘটিত হয় সেটাকে আমরা বলি হলো অতি ব্যাপক সংজ্ঞাজনিত ভ্রান্তি।
এই অনুপপত্তিটা এখানে বা এই ফ্যালাসিটা এখানে সংঘটিত হয়। তাহলে আমরা এটা জানলাম হলো আমরা যুক্তি মানে প্রথম নিয়মে আমরা 4টা আমরা অনুপপত্তি আমরা পেয়ে গেছি। এই 4টা আমরা প্রথমে আমরা কি বলছি, প্রথমে আমরা বাহুল্য সংজ্ঞা জনিত অনুপপত্তি সেটা আমরা দেখালাম। তারপরে আমরা তোমাদেরকে দেখালাম হলো অব্যাপক, তোমার হলো অব্যাপকের আগে বলছি যে আপতিক বা অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি। তারপরে আমরা দেখাইছি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তারপরে দেখাইছি অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে এই 4টা অনুপপত্তি এখানে সংগঠিত হয়েছে বা ভ্রান্তি আমরা দেখালাম। তোমরা এরপরে আমাদের সংজ্ঞার আমি তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তি সংগঠিত হয় সেটাকে আমরা বলি হলো চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। অনুপপত্তি বা ভ্রান্তি, ঠিক আছে। এখন এই সংজ্ঞার তৃতীয় নিয়মে কি বলা হয়েছে, আমি কিছুক্ষণ আগেই এটা তোমাদের একটু করছিলাম, সেখানে একটা মিস্টেক হয়েছে। সেখানে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা তার প্রতিশব্দ সংজ্ঞায় ব্যবহার করা যাবে না বা চলবে না। সংজ্ঞার এই নিয়মটি অমান্য করে আমরা যদি কোনো পদের সংজ্ঞা নির্ণয় করতে গিয়ে একই কথা পুনরুক্তি করি তাহলে সংজ্ঞাটি কি হবে, ত্রুটিপূর্ণ হবে এবং এরূপ সংজ্ঞাকে তখন বলা হবে কি চক্রক সংজ্ঞা জনিত অনুপপত্তি। যেমন আমরা যদি বলি যে দেখো মানুষ হয়, আমরা কিন্তু এই মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এটা এই শব্দটারই আমরা এই ভ্রান্তি কিভাবে ভ্রান্তি হয় সেটাই আমি প্রুভ করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তাহলে মানুষ আর তোমার হলো মনুষ্য জাতীয় প্রাণী। এখানে এই সংজ্ঞাটি একটি চক্রক সংজ্ঞা, কারণ এখানে মানুষের প্রয়োজনীয় কোনো গুণকেই উল্লেখ করা হয় নাই এবং মানুষকে মানুষ বলে এখানে চালানো হয়েছে। কারণ এই মানুষ হয় মনুষ্য জাতীয় জীব, আসলে এই মনুষ্যর ভিতরে কিন্তু এই মানুষটাই নতুন করে এখানে কোনো কিছু এখানে সংযোজন করা হয় নাই, কোনো কিছু বলা হয় নাই। অর্থাৎ এই মানুষ শব্দটাই আবার মনুষ্য জাতীয়, অর্থাৎ এটা চক্রাকারে আবার এটা আবার সেই আমি যে কথা বলছি সেটার মধ্যে আবার চলে আসছে। সুতরাং এখানে যেহেতু নতুন ভাবে কোনো কিছু চালানো হয় নাই বা কোনো কিছু সংযোজন করা হয়, এখানে মানুষের প্রয়োজনীয় কোনো গুণকে উল্লেখ করা হয় নাই, সুতরাং মানুষকে মানুষ বলে এখানে চালানো হয়েছে। সুতরাং এইভাবে তোমার হলো যে মানে এইভাবে যদি কোনো কিছুকে যদি আমরা যদি সংজ্ঞায়ন করি বা এটাকে যদি আমরা যুক্তি দিয়ে, তাহলে আমাদের যে ভ্রান্তি হবে সেটাকে বলা হয় হলো চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে আমরা এটা তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে এই অনুপপত্তিটা সংগঠিত হয়। আরেকটা নিয়মে আমরা এই শব্দটাকে যে বাক্যটা আমরা লিখছি সেটাকে আমরা যে ত্রুটি হয় সেটা আরেকটা আমরা দেখাই, সেটা হলো সংজ্ঞার চতুর্থ নিয়ম। সংজ্ঞার চতুর্থ নিয়ম বলা হয়েছে যে কোনো পদের সংজ্ঞা সদর্থক ভাবে দেওয়া গেলে তাকে নর্থক ভাবে দেওয়া উচিত নয়। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, আমি এখানে যদি এই হয়ের পরিবর্তে আমি যদি এখানে নয় দেই, হয়ের পরিবর্তে নয়, চতুর্থ নিয়মটা কি? চতুর্থ নিয়মে কোন পদের সংজ্ঞায় সদর্থক ভাবে দেওয়া গেলে তাকে নর্থক ভাবে দেওয়া যাবে না বা দেওয়া উচিত না। এখন মানুষ হয় বুদ্ধিবৃত্তি হয় শব্দটা দিয়ে আমরা এখানে আমাদের এই এটাকে প্রমাণ করা আছে, এটাকে ভ্রান্তি হবে কি যদি আমি হয়ের পরিবর্তে যদি নয় দেই, তাহলে এই বাক্যটি মানুষের মধ্যে যে গুরুত্বপূর্ণ গুণ বর্তমান আছে সেই বিষয়টাকে হয় দিলে সেটা সম্পূর্ণভাবে থাকে, কিন্তু যখন আমি নয় এবং সেটাকে আমরা যদি হয় দেই তাহলে সেটাকে আমরা সদর্থকভাবে আমরা এটাকে উল্লেখ করি। এবং সংজ্ঞার এই চতুর্থ নিয়মে সেটাকে বলছে যে এখানে সদর্থকভাবে দেওয়া যাবে সংজ্ঞায়, এটাকে নর্থকভাবে উল্লেখ করা যাবে না। যদি আমি এখানে যদি বলি মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, তাহলে এই সংজ্ঞাটি হবে ভ্রান্ত, কারণ এখানে এটাকে নেতিবাচকভাবে বা নর্থকভাবে এখানে উল্লেখ করা হয়েছে। সুতরাং এই নিয়মে যদি যেটা লঙ্ঘন করলে এটা কি হবে, এটা সংজ্ঞার চতুর্থ নিয়ম যেটা সেই নিয়ম এখানে
লঙ্ঘন করা হবে এবং সেখানে একটা ভ্রান্তি সৃষ্টি হয়। এটাই হলো এখানকার ভ্রান্তি বা ফ্যালাসি, অর্থাৎ সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করবে। তাহলে আমাদের এখানে যে শব্দটা আছে সেটা হলো হয়। হয় আরেকটা তোমার বিষয় পঞ্চম নিয়মে বলা হয়েছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংজ্ঞার্থ পদ সহজে রূপান্তরযোগ্য হতে হবে, অর্থাৎ সংজ্ঞাটিকে ব্যাপকতার দিক দিয়ে পদের ব্যাখ্যার্থের সঙ্গে সম্পূর্ণভাবে সমান হতে হবে। আমরা পদের ব্যাখ্যার্থ আমরা দেখছি, আমরা যথার্থ আমরা দেখছি, এগুলো আমরা পড়ে আসছি। অর্থাৎ যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে বলা হয় হলো সংজ্ঞেয় পদ, এবং সংজ্ঞায় যা বলা হয় তাকে সংজ্ঞার্থ পদ বলে। যেমন আমরা যদি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এখানে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এই যে এই শব্দটাকে যদি আমি যদি এটাকে যদি আমি বলছি, এটাকে যদি আমি রূপান্তর করি, অর্থাৎ এটার উদ্দেশ্যকে বিধেয়কে আবার উদ্দেশ্যে নিয়ে আসি, তাহলে আমার কি হবে? আমার এই শব্দটা আমি যদি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী জীব, তাহলে এটার পরিবর্তে আমি যদি বলি যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ, তাহলে এখানে এই শব্দটাকে আমি উল্টা এখানে নিয়ে আসলো, আমার ব্যাখ্যার্থের কোনো এখানে পরিবর্তন হবে না। যদি কোনো কারণে যদি এই নিয়ম যদি অনুসরণ করা না হয়, অর্থাৎ সংজ্ঞাটিকে যদি ব্যাপকতার দিক দিয়ে পদের ব্যাখ্যার্থের সঙ্গে সম্পূর্ণভাবে সমান না হয়, তাহলে দুটা অনুপপত্তি সংগঠিত হয় বা দুটি ভ্রান্তি এখানে সংগঠিত হবে। একটা নাম হলো অতি ব্যাপক সংজ্ঞা জনিত অনুপপত্তি, আরেকটা হলো অব্যাপক সংজ্ঞা জনিত অনুপপত্তি, যেটা আমরা পূর্বে আরেকটাতে আমরা এই দুটো বিষয় আলোচনা করে আসছি। ঠিক এই পঞ্চম নিয়ম লঙ্ঘন করলেও এই দুটো অনুপপত্তি সংগঠিত হয়। যেমন তোমার হলো যদি কোনো পদের সংজ্ঞায় যদি অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হয়, যে কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের পূর্ণ ব্যাখ্যার্থের স্থলে যদি আংশিক ব্যাখ্যার্থ উল্লেখ করা হলে এই অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন সকল মানুষ হয় জীব, আমি তোমাদেরকে এই উদাহরণটা দিয়ে বোঝাইছিলাম। যেমন সকল মানুষ হয় প্রাণী। এখন এই বাক্যটাকে তোমার এখানে সংজ্ঞেয় পদ হলো মানুষ, ঠিক আছে, আর পদের ব্যাখ্যার্থ হলো কি সকল মানুষ, সংজ্ঞার্থ পদ হলো প্রাণী, এবং এই পদের ব্যাখ্যার্থ হলো কি মানুষ প্লাস অন্যান্য জীব বা অন্যান্য প্রাণী। আর মানুষ পদকে জীব বলে সংজ্ঞায়িত করলে মানুষ পদের ব্যাখ্যার্থ অনেক গুণ তখন বেড়ে যাবে, ফলে এখানে অতি ব্যাপক সংজ্ঞাজনিত একটা অনুপপত্তি সংগঠিত হবে। আরেকটা হলো অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, যে কোনো পদের সংজ্ঞায় পদের পূর্ণ ব্যাখ্যার্থের অতিরিক্ত কোনো গুণ যদি উল্লেখ করা হয়, তাহলে সংজ্ঞাত পদের ব্যাখ্যার্থ সংজ্ঞেয় পদের ব্যাখ্যার্থ অপেক্ষা কম হয়, তাহলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন আমরা যদি বলি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য প্রাণী, আমি তোমাদেরকে যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি এখানে এইভাবে তোমাদেরকে এটাও উদাহরণটা আমরা এর আগে আমি দেখাইছি, যেখানে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হচ্ছে। সেখানে বলছি যদি এখানে সভ্য প্রাণী, এই সভ্য শব্দটা যদি এখানে যোগ করা হয়, তাহলে এই মানুষ পদের সংজ্ঞায় সভ্য গুণটি যুক্ত করার কারণে অসভ্য মানুষটা বাদ পড়ে গেছে, ফলে এখানে কি হয়ে গেছে? ব্যাখ্যার্থ মানুষ পদের যে ব্যাখ্যার্থ সেটা কমে গেছে, যার ফলে এখানে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি সংগঠিত হয়েছে বা ভ্রান্তি সংগঠিত হয়েছে। সুতরাং আমরা এখানে দেখলাম যে পদের পঞ্চম নিয়মও যদি এটাকে যথাযথভাবে অনুসরণ করা না হয়, তাহলে পঞ্চম নিয়মে দুটো অনুপপত্তি সংগঠিত হয়, একটা হলো অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি আর একটা হলো অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তো আমরা তোমাদের কিন্তু এর আগে এই বিষয়গুলো তোমাদের এর আগে আমি অন্যান্য লেকচারে এই পুরো বিষয়গুলো আলোচনা আসছে। আজকে শুধু যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এর ব্যতিক্রম হলে সংজ্ঞায় যে ভ্রান্তি দেখা দেয় তা আলোচনা করো। এটা একটা অ্যাসাইনমেন্টের কোশ্চেন। এই
কোশ্চেনটাকে তোমরা এই আমার আজকের লেকচারের আলোকে তোমরা সাজাবে, এভাবে তোমরা উপস্থাপন করবে, তাহলে এই অ্যাসাইনমেন্টটা তোমার যথার্থ অ্যাসাইনমেন্ট হবে। তারপরও তোমরা আরো পড়াশোনা করবে, আরো এটাকে আরো গভীরে গিয়ে আরো সুন্দরভাবে আরো কিছু সংযোজন বিয়োজন করে এটাকে তোমরা ইয়া করবে। আমি আশা করি আরো দু একবার এই লেকচারটা দেখে তোমাদের যেখানে কোনো অসুবিধা হয় আমার সাথে শেয়ার করবা, তাহলে তোমার এটা আরো স্পষ্ট হবে। আর পূর্বের লেকচারগুলো আরো কয়েকবার দেখবে, বইও তোমরা পড়বে, এবং আশা করি এই প্রশ্নটা তোমরা একটা যথার্থ এবং সুন্দর একটা অ্যাসাইনমেন্ট তোমরা তৈরি করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।